সারা দেশব্যাপী চলছে প্রচণ্ড দাবদাহ। গরমে লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গিয়েছে। বাচ্চাদের অবস্থা আরও নাজুক। এরই মধ্যে স্কুল খুলেছে। তাই ৮০-র দশকের কিছু স্মৃতি ও অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করতে চাই। যাদের বয়স ৫০-এর উপর বা কাছাকাছি, তাদের জীবনের অভিজ্ঞতাটি নিশ্চয়ই আমার অভিজ্ঞতার চেয়ে অনেক করুণ ও কষ্টের। কিন্তু আজকের দিনে সেই স্মৃতিটি অবশ্যই মধুর। এটি শেয়ার করা আজকের প্রেক্ষাপটে খুবই যৌক্তিক বলে মনে হচ্ছে। এটি আমারই স্কুল জীবনের স্মৃতি। ময়মনসিংহের সবচেয়ে বেশি ডিসিপ্লিনের মাধ্যমে যে স্কুলটি পরিচালিত হতো, আমি সেটিরই ছাত্র ছিলাম। স্কুলটির নাম মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়। আমার ছাত্র জীবন সময়কার কয়েকজন শিক্ষক এখনো বর্তমান আছেন। তারা হয়তো মুখ টিপে হাসবেন আমার কথা শুনে। তৎকালীন সময় স্কুলটির ক্লাসে সাধারণত কোনো ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। ক্লাসরুমে শিক্ষক ঢোকার দরজায় কোনো পাটাতন ছিল না। চটের বস্তা দিয়ে ক্লাসের সামনের দিকে রোদ ফেরানো হতো। মানে এক পাশের উপরের দিকে বেড়া হচ্ছে চটের, নিচের অংশে কাঠ বা দেয়াল ছিল। দুটি ক্লাসরুমের মাঝখানের পার্টিশন ছিল বাঁশের বেড়া বা কাঠের। বৃষ্টি হলে খুব মজা হতো। ক্লাস বন্ধ, টিনের চালে বৃষ্টির শব্দ, বাতাসে বেড়ার চট উড়ে যেত, আমরা ভিজে যেতাম। বাহিরে থাকতো হাঁটু পানি। তবে কিছু ক্লাসে যে সামনের দিকে পার্মানেন্ট বাঁশের বেড়া ছিল না তেমনটা দাবি করছি না। বেড়াগুলো উঁচু করে বাঁশ দিয়ে ঠিকা দিয়ে রাখা হতো, আলো বাতাস চলাচল করত। তবে সেগুলোর জানালায় কোনো পাটাতন ছিল না। ক্লাস আলোকিত করার জন্য মাঝে মধ্যে বস্তার চটের বেড়া উঠিয়ে দিলেই হয়ে গেল। ঠোঁট ফাটা, গাল ফাটা শীতকালের কথা থাক। এবার আসি পড়াশোনার বিষয়ে। তখনকার সময়টা ছিল জগমগ পদ্ধতি। শিক্ষকই সর্বোচ্চ জ্ঞানী, তাই শিক্ষকদের অধিকাংশ রাগী বা বদমেজাজি ছিলেন। তবে মেজাজ ধরে রাখতে পারতেন এমন শিক্ষক শিক্ষিকাও ছিলেন। ধর্ম ক্লাসটি হতো আনন্দের, কেননা ৫-৬টি সেকশনের শিক্ষার্থীরা একসাথে হতো আর গল্পগুজব। এখানে কোনো শৃঙ্খলা থাকতো না। তবে দুটি ধর্মের বইকে কোনোভাবেই আমরা একসাথে স্পর্শ হতে দিতে চাইতাম না। মনে হতো এতে পাপ হবে। কেউ আমাদের শুধরেও দেয়নি কোনোদিন। মাঝে মধ্যে কয়েকজন অভিভাবককে ক্লাসে এসে বলতে শুনতাম, এক বাটি রক্ত চাইতো। বলতো তার ছেলে বা মেয়েটিকে কেন এখনো জীবিত রাখা হয়েছে, সে ছাত্র বা ছাত্রী হিসেবে খারাপ, তাই তাকে যেন মেরে কেটে মানুষ করেন। তা না হলে এক বাটি রক্ত দিলেই হবে, কোনো হাড়গোড়, মাংস, চামড়া ইত্যাদি কোনো কিছুরই প্রয়োজন নেই। দেখতেও চাইবেন না, কোনো জবাবদিহিও তারা চাইবেন না। তবে অভিভাবকদের কেউ কেউ কয়েকটি হাড়গোড় দাবি করত। তাদের অন্য কিছু প্রয়োজন নেই। আমরা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতাম। এসব আলোচনা শুনে আমাদের রক্ত হিমশীতল হয়ে যেত। তৎকালীন শিক্ষকদের প্রধান অস্ত্র ছিল ডাস্টার। পিঠের উপর পড়লে তবুও ভালো, মাথা ফাটলেও কোনো অভিভাবকের সাথে জবাবদিহির কোনো বিষয়ই ছিল না। অনেক শিক্ষক কাছে যেতে বিলম্ব হতো ছাত্রের, তাই দূর থেকে ডাস্টার ছুঁড়ে মারতেন। অন্য কারো মাথায় লাগলেও কিছু যায় আসে না। পড়া না পারলে ২ আঙ্গুলের ফাঁকে কলম রেখে চেপে ধরা, চুলের মুঠি ধরে পিঠে কিল, কানের মধ্যে বেত দিয়ে আঘাত করা, হাঁস, মুরগি, গরু, গাধা বানানো, নাকে খত দেওয়া, কানে ধরে স্কুল চত্বরে ঘোরানো, আরো কত কি ধরনের শাস্তি। আর যারা কোনো সাবজেক্টে ফেল করেছে তাদের শাস্তির বিষয়ে নাইবা বললাম। এবার আসি ডিসিপ্লিন সম্বন্ধে। প্রতিদিনই ক্লাস ক্যাপ্টেন হিসেবে চক, ডাস্টার, শক্ত মজবুত বেত ইত্যাদি ক্লাসে এনে মজুত রাখতে হতো। এটি ছিল শৃঙ্খলারই একটি বড় অংশ। ছাত্র বা ছাত্রীকে মানুষ করতে হবে, এটাই বড় বিষয়। এখানে মানবতার কোনো বিষয় ছিল না। বাসাবাড়ি থেকে, মাঠ থেকে, গাছ থেকে সিনেমার পোস্টার দেখেছে, সিনেমা হলে গিয়েছিল শুনতে পেয়েছে, তাই ধরে এনে গাছে বেঁধে পেয়ারা গাছের ডাল দিয়ে পিটানো, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার বা জবাব চাওয়ার সাহস ছিল না। অভিভাবকরা মনে করতেন মেরে মেরে ছেলেকে মানুষ করা হচ্ছে। শিক্ষকরাও গর্ব করে বলতেন কত গাধা, গরু, চোর, বদমাইশকে পিটিয়ে মানুষ করে ফেলেছি ইত্যাদি। আরেকজন শিক্ষক তো ছাত্রকে আছাড় দেওয়ার জন্য মাথার উপর তুলে ফেলতেন। তবে এসবই ছিল
মামুলি বিষয়। এ সকল শাস্তির বেড়াকলে পড়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল যথেষ্টই। তবে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি স্কুলের সুনামের জন্য মুকুলনিকেতন উচ্চ বিদ্যালয়ে ভিজিট করেছেন, অনুদানও দিয়েছেন। এবার গুরুত্বপূর্ণ কথাটি বলছি। তৎকালীন সময় মাঝে মধ্যে এত গরম পড়তো যে আমরা ক্লাস ছুটির দরখাস্ত নিয়ে প্রধান শিক্ষক আমির আহমদ চৌধুরী স্যারের অফিস রুমের বাইরে দাঁড়িয়ে থাকতাম। অনুমতি মিললে দরখাস্ত দেখানোর সুযোগ হতো, অন্যথায় জবাবদিহিতা করতে হতো। এত সাহস কি করে হলো দরখাস্ত নিয়ে যাবার মতো? তখন ধমক খেয়ে নাকের জল চোখের জল এক করে ক্লাসে ফিরে আসতে হতো। গরমের দিনে প্রায় দুটি ঘটনা ঘটতো। এক হচ্ছে কেউ না কেউ গরমে ঘামতে ঘামতে অজ্ঞান হয়ে যেত। দ্বিতীয় হচ্ছে পেটের পীড়া, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি হতো। আর দরখাস্ত নিয়ে যেতে হলে আমার মাথায় বাড়ি পড়তো। স্কুলে ডাক্তার বলতে কিছু ছিল না, বরং ডাক্তার মানে ইঞ্জেকশন আর উৎকট গন্ধের তিতা ঔষধের ভীতি কাজ করত। টিকা দেওয়ার কথা শুনলে স্কুলে মরা কান্না শুরু হতো দৌড় ঝাঁপ পালানো, যেন ইঁদুর বিড়ালের খেলা চলতো। তখন কোনো মানবিকতা ছিল না বলে পরিস্থিতি এরকম ছিল। কিন্তু আজকের দিনে গরমে বাচ্চাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার, মানুষ বানানোর নামে সূর্যের দিকে চেয়ে থাকার শাস্তি অচল। সে সময় মানবাধিকার বলতে যে কিছু আছে তা আমরা জানতামই না, বুঝতামও না। আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ করা হয় 2009 সালে। জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে শিশু আইন 2013 প্রণীত হয়। এখানে শিশুদের মতামতের নিরাপত্তা অধিকারকে গুরুত্ব দিতে বলা হয়েছে। আগে আইনও ছিল না, কথা বলার মানুষও কম ছিল। এখন তো আইন রয়েছে, আমরা মানবাধিকার রক্ষাকর্মী, সমাজকর্মীরাও আছি, তাই তো কথা বলবো। বাংলাদেশ মানে ঢাকা শহর না, বা ময়মনসিংহ সিটি কর্পোরেশন না। বাংলাদেশ মানে শহরের কিছু অংশ বাদে পুরোটাই গ্রাম বাংলা, যেখানে সারাদিনে 8 ঘন্টার বেশি বিদ্যুৎ গরমে কেন শীতেও পাওয়া যায় না। বাচ্চাগুলো গাদাগাদি করে লোডশেডিং এ গরমে বসে অসুস্থ হওয়ার চেয়ে আগে ঘরে বা গাছের ছায়ে বসে প্রাণী বাঁচুক, তারপর না হয় শিক্ষার কথা ভাবা যাবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুরা ক্লাসে গিয়ে রোগ ব্যাধিতে আক্রান্ত হলে এর দায় কে নিবে? এমনকি কোনো বাচ্চার যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তাহলে কর্তৃপক্ষ কি এর দায় এড়াতে পারবেন? মাননীয় কর্মকর্তাবৃন্দ, শীতাতপ নিয়ন্ত্রণযুক্ত কক্ষে বসে নির্দেশ জারি করার পূর্বে একটু বিবেচনা করুন। স্কুল চলাকালীন সময় বিদ্যুৎ বিভাগ যেন লোডশেডিং দিতে না পারে তার হুকুমত জারি করুন। দাবদাহে ক্লাসে বিদ্যুৎ নিশ্চিত করুন দয়া করে। তাহলেই আমাদের বাচ্চাদের প্রতি আপনার আন্তরিকতা ও সুস্থতার নিশ্চয়তা আমরা পাব। অন্যথায় হুকুমত বাস্তবায়নে গরমে লোডশেডিং এ বাচ্চারা অসুস্থ হতে থাকলে আমরাও মানবাধিকার সংগঠন কর্মী, সমাজকর্মী হিসেবে কথা বলতে হবে, কথা বলবো, প্রতিবাদ জানাবো, প্রয়োজনে উচ্চ আদালতে শরণাপন্ন হব। এই অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আমাদেরকে দিয়েছে। বাচ্চাদের ক্লাসে বিদ্যুৎ চাওয়া কি কোনো অন্যায় দাবি? রাষ্ট্রের বা সরকারের কাছে কি এটি ভয়ঙ্কর কোনো অপরাধ বলে গণ্য হবে? হলে হোক, সন্তানদের সুস্থতায় আমাদের কথা বলে যেতেই হবে। সবশেষে বলতে চাই, বর্তমান যুগ মানবিকতার যুগ, মানবাধিকারের যুগ। পত্রিকায় প্রকাশ, হাসপাতালগুলোতে গরমে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এটিকে গণহারে বাড়তে দেওয়া উচিত হবে না। বিধায় উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক বাচ্চাদের শারীরিক ও মানসিক কষ্ট যেন না হয়, দাবদাহে সুস্থতা নিশ্চিত করে এ সকল দিক বিবেচনা করে স্কুল খোলার নির্দেশনাটি দান করার অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।